হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান। নাও আজকে ক্লাস আমরা ক্লাস 8 এর 2.1 মানে পদার্থের প্রকৃতি এই যে চ্যাপ্টারটা আছে এটা আমরা বেসিক্যালি শুরু করব। ওকে, তো স্টুডেন্ট তোমাদের মধ্যে যারা নতুন আছো তাদের জন্য অবশ্যই বলে রাখি যে আজকে ক্লাসটা আমরা যেটা করছি এটা তো ক্লাস 8 এর জন্য। তো এখানে আমরা মেইনলি হচ্ছে ক্লাস 7 থেকে শুরু করেছে ক্লাস 10 এবং তার সাথে এই বছর থেকে 11 12 এরও হচ্ছে বায়োলজির ক্লাস শুরু হচ্ছে। তো তোমরা সায়েন্স রিলেটেড যত ক্লাস সব কিন্তু এখানে পাবে। এছাড়া তোমাদের যদি কোনো কোশ্চেন আনসার থাকে সেগুলো তোমরা এখানে জানাতে পারো। তাই যারা হচ্ছে ক্লাস 8 এ আছো তারা এবং তার সাথে তোমরা তোমাদের ব্যাচমেট বা হচ্ছে অন্য যারা হচ্ছে বড় ছোট যারাই আছে সায়েন্স রিলেটেড ক্লাসের জন্য তাদেরকে অবশ্যই তোমরা হচ্ছে এই ভিডিওগুলো শেয়ার করতে পারো। ওকে, নাও চলো হচ্ছে আজকে ক্লাস শুরু করা যাক। দেখো প্রথমেই আছে পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম। তো ভৌত ধর্ম কি আর রাসায়নিক ধর্ম কি এটা একটু আমাদের বুঝতে হবে। দেখো ভৌত ধর্ম বলতে বোঝায় যে যে কোনো পদার্থের বাহ্যিক অবস্থা, ঠিক আছে, বা বাইরে থেকে তাকে সেই পদার্থটাকে দেখে তুমি যে চিনতে পারছো এটা বলা হয় ওই পদার্থের ভৌত ধর্ম। যেমন তোমাকে যদি নুন আর চিনি এটা যদি দেওয়া হয় তাহলে তুমি কি করে চিনবে? দেখো নুনের সাধারণত কণাগুলো হচ্ছে অনেক ছোট হয়, তাই না? নুনের কণাগুলো তুলনামূলকভাবে অনেক ছোট ছোট হয়, দানা দানা, কিন্তু সেখানে চিনির কণাগুলো তুলনামূলকভাবে বড় কিউব আকৃতির হয়, তাই না? প্লাস আকারগুলো হচ্ছে যদি দেখো মানে এর যে হচ্ছে রং বা আকার এগুলো প্রত্যেকটাই কিন্তু একে অপরের থেকে আলাদা। তার মানে এই যে ধর্মের কারণে আমরা দুটোকে ডিফারেন্সিয়েট করতে পারছি এটাকেই বলা হয় কিন্তু ওই পদার্থের ভৌত ধর্ম। বোঝা গেল? এছাড়া আর কিভাবে বলতে পারি? এছাড়া বলতে পারি যে ওই পদার্থের গন্ধ আছে কিনা কেন, বা হচ্ছে ওর আলাদা কোনো রং আছে কিনা। যেরকম এখানে চিনি আর হচ্ছে নুন দুটোর মধ্যে কিন্তু দুটো প্রায় হচ্ছে সাদা, কিন্তু দুটোর মধ্যে একটা সামান্য হলেও ডিফারেন্স আছে কালারে। তো এখান থেকেই আমরা যেহেতু বাইরে থেকে এটাকে দেখে চিনতে পারছি যে ধর্মের কারণে, সেটাকেই বলা হচ্ছে ভৌত ধর্ম। এবার দেখো রাসায়নিক ধর্মটাকে আমি যদি শর্টে একটু বোঝাই তোমাদের, যেমন রাসায়নিক ধর্ম বলতে কি রাসায়নিক প্রকৃতি বা ভিতর থেকে এই পদার্থটা যে যে অণু পরমাণু দিয়ে গঠিত সেই অনুযায়ী এর হচ্ছে মানে রাসায়নিক যে প্রকৃতি সেটা আলাদা হবে। এবার সেটা বুঝবো কি করে? এটা হচ্ছে অবশ্যই অন্য একটা পদার্থের সাথে যদি বিক্রিয়া করে তখন আমরা বুঝতে পারবো যে একে অপরের থেকে আলাদা। এবং এইখানে বিক্রিয়ার সাহায্যে যেহেতু আমরা পৃথক করতে পারছি তাই এটাকে সাধারণত এদের রাসায়নিক ধর্ম বলা হয়। যেমন এখানে আমরা একটা উদাহরণ নিতে পারি যে নুন আর চিনি নিয়েই। ধরে নাও জলের সাথে তুমি নুনকে মেশালে, আরেকটা গ্লাসে জলের সাথে তুমি চিনিকে মেশালে। এবার যেটা 1 নম্বর আছে সেখানে তুমি যে নুন মিশিয়েছো সেটার যা টেস্ট হবে 2 নম্বর গ্লাসে যেখানে তুমি চিনি মিশিয়েছো তার টেস্ট নিশ্চয়ই একই হবে না। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে একটি পদার্থে দুটো অবস্থা থাকে, একটা হচ্ছে ভৌত ধর্ম এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে রাসায়নিক ধর্ম। নাও স্টুডেন্ট, তো এখানে আশা করি এটা বুঝতে পেরে গেছো তোমরা যে পদার্থের ভৌত আর রাসায়নিক ধর্মের মধ্যে পার্থক্যটা কি এবং এটাকে আমরা কিভাবে চিনতে পারি। এবার দেখো নিচে তোমাদের এখানে একটা কথা লেখা আছে জাড্য ধর্ম। তো এটা জাড্য ধর্ম সাধারণত এই চ্যাপ্টারে মানে দেওয়াটা উচিত হয়নি, বাট দিয়েছে যখন আমরা একটু জেনে নিই। দেখো পদার্থ বলতে তোমরা জেনেছো পদার্থ মাত্রই তার ভর আছে, আয়তন আছে, ঠিক আছে। এখানে এছাড়াও পদার্থে আরো একটা ধর্ম আছে জাড্য ধর্ম। এখানে তোমাদের কোয়েশ্চেন কিরকম আসতে পারে যে পদার্থের কি কি ধর্ম আছে, সেক্ষেত্রে বলতে পারো যে পদার্থের হচ্ছে ভর আছে, এটা পদার্থের একটি ধর্ম, পদার্থের আয়তন আছে, প্লাস পদার্থের জাড্য ধর্ম আছে। জাড্য ধর্মটা আমি তোমাদের বলে দিই একটু, এখানে দেখো লিখেও দেওয়া আছে যে ধর্মের জন্য পদার্থ তার গতিশীল বা স্থিতিশীল অবস্থায় পরিবর্তনে বাধা দেয়। তার মানে কি কোনো গতিশীল পদার্থ যদি থাকে সেটা চিরকাল গতিশীল অবস্থায় থাকতে চায় নিউটনের প্রথম গতিসূত্র অনুসারে। একইভাবে কোনো হচ্ছে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকতে চায়। এই যে ধর্ম, যে ধর্মের কারণে একটা গতিশীল বস্তু চিরকাল গতিশীল এবং একটা স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় এটাকেই বলা হয় তার জাড্য ধর্ম। এবার জাড্যটা দুভাগে ভাগ হয়ে যায়, যখন গতিশীল থাকে তখন তাকে বলা হয় গতিজাড্য, যখন স্থিতিশীল থাকে তাকে বলা হয় স্থিতিজাড্য। এই অনুযায়ী এটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। নেক্সট আমরা চলে আসি হচ্ছে নিচের দিকে। এখানে দেখো অনেকগুলো হচ্ছে পদার্থ দেওয়া আছে। দেখো এখানে সাধারণ অবস্থায় থাকা পদার্থ বলে হেডিং করা আছে। অবশ্যই তোমরা এগুলো নামগুলো পড়বে কারণ নামগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। এখানে যদিও তোমাদের নামই পড়তে হচ্ছে শুধু, কারণ এখানে কোনো রকম কিন্তু চিহ্ন দেওয়া নেই। যাই হোক এখানে আমরা নামগুলো একটু দেখবো, যেরকম পারদ, সোনা, অক্সিজেন, বরফ, জল, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, দেন আসছে রূপো, কয়লা, তামা, গ্রানাইট, গ্লিসারিন, আলকাত্রা, তুতে, সালফার, ফসফিন, ঠিক আছে। আচ্ছা এখানে গন্ধক যেটা আছে এটা কিন্তু আসলে সালফার। আচ্ছা তারপর আছে ক্লোরিন আছে, ব্রোমিন আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন সালফাইড আছে, আয়োডিন, মোম, নিকেল, কেরোসিন, এগুলো আমরা কিন্তু পরে হচ্ছে পাবো। তো এই কারণে এই প্রত্যেকটা নাম তোমরা একটু ভালো করে এখান থেকে দেখবে। দেন চলে আসতে দেখো পদার্থের নাম, তার সাথে তার কঠিন, তরল না গ্যাসীয় কোনটা কি হচ্ছে অবস্থায় আছে। পদার্থের অবস্থাতে আমরা হচ্ছে ক্লাস 6-7 অলরেডি পড়েছি যে পদার্থের তিনটি অবস্থা, যেখানে কঠিন, তরল ও গ্যাসীয় তিনটি অবস্থা হচ্ছে পাওয়া যায়। এগুলো আশা করি তোমরা হচ্ছে জানো। তো এখানে এবার পদার্থ হচ্ছে তিনটে অবস্থা, এখানে যত পদার্থ আছে তার মধ্যে কিছু এক্সাম্পল তোমরা এখানে বসাতে পারো যে কোনটা কি অবস্থায় আছে। যেমন দেখো আমি যদি পারদ বলি তাহলে পারদটা কি, এটা একটা প্রথম কথা ধাতু। এখানে আমাদের বলেছে এটা কঠিন থাকে, তরল থাকে না গ্যাসীয় থাকে। তো সাধারণ অবস্থায় পারদ আমাদের তরল থাকে, সেক্ষেত্রে আমরা পারদ যদি এখানে লিখি তাহলে এখানে তরলের ঘরে টিক দেবো। তারপরে দেখো সোনা, সোনা যদি আমরা লিখি সোনা কি কঠিন অবস্থায় থাকে তাহলে এটা আমরা কঠিনের ঘরে টিক দেবো। দেন আমরা যদি অক্সিজেন লিখে নিই তাহলে এখানে অক্সিজেন 3 নম্বর যদি লিখি তাহলে অক্সিজেনটা কি হবে, গ্যাস হবে।
তো এখানে গ্যাসের ঘরে টিক দেবো। তো এইভাবে আমরা 3-4টে অপশন বা আর একটু বেশি নিয়ে তোমরা এখানে এই ঘরটাকে কমপ্লিট করছো। দেন চলে আসা হচ্ছে পদার্থের নাম, বর্ণ আর গন্ধ। পদার্থের নাম আমরা একইভাবে প্রথম 3টে নিই। পারদ যদি নাও তাহলে পারদের ক্ষেত্রে কি হচ্ছে, পারদ লিখলে এখানে বর্ণ কেমন হবে, এটা হচ্ছে আমাদের একটু সাদা বা বলতে পারো একটু চকচকে প্রকৃতি বর্ণ। গন্ধ কেমন, এর কোনো গন্ধ নেই। সোনা বা সোনাটা এখানে আমরা ছেড়ে দিই, এখান থেকে আমরা নিয়ে নিই হচ্ছে হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড যদি লিখি তাহলে বর্ণ সাধারণত হচ্ছে এটা গ্যাসীয় পদার্থ হাইড্রোজেন সালফাইড, তবে এর গন্ধটা কেমন হয়, এটা সাধারণত আমাদের পচা ডিমের মতো গন্ধযুক্ত হয়। এবার আছে আয়োডিন। আয়োডিন এটা নর্মালি হচ্ছে কঠিন পদার্থ, তো আয়োডিন লিখলে এখানে বর্ণতে লিখতে পারো সাদা, আর এর গন্ধটা সাধারণত হচ্ছে কোনো গন্ধ এর থাকে না, ঠিক আছে। আর এটা যখন হচ্ছে মানে উত্তপ্ত করা হয় তখন কিন্তু আয়োডিন সাধারণত আমাদের মানে পিঙ্ক কালারের হচ্ছে বর্ণ ধারণ করে, ঠিক আছে, বাট নর্মাল অবস্থায় এটা সাদা। তো এই জিনিসগুলো আমরা এখান থেকে হচ্ছে দেখতে পাই। দেন আমরা একটু নিচের দিকে চলে আসি, বলেছি কি এখানে ভৌত অবস্থা অনুযায়ী পদার্থকে 3টে শ্রেণীতে ভাগ করা যায়, এটা আমরা যেটা বলেছি কঠিন, তরল, গ্যাসীয়, এটাই। এবং মূলত পদার্থের পরমাণুগুলোর মধ্যে আকর্ষণের তারতম্যের কারণেই আমরা পদার্থের 3 রকম অবস্থা দেখতে পাই। এবার নিচের দিকে তোমরা যদি আসো, এখানে সেই জিনিসগুলোই দেওয়া আছে, কঠিন এবং তরল এবং গ্যাসীয়, যে 3টে অবস্থা আছে এই জিনিসগুলো দেওয়া আছে। এবার এখানে একটা পরীক্ষা ছোট মতো করে দিয়েছে যে একটি বিকারে 10 গ্রাম বরফ নাও, পরের পৃষ্ঠায় ছবির মতো করে পরীক্ষাগারের জন্য ব্যবহৃত থার্মোমিটারে বরফের মধ্যে ডোবাও, ঠিক আছে। যে থার্মোমিটার আছে সেই থার্মোমিটারকে যদি বরফের মধ্যে ডোবানো হয়, ভালো করে লক্ষ্য করলে দেখবে থার্মোমিটারের পারদ কুণ্ড যেন বরফের মধ্যে ডোবানো থাকে। যদি থাকে, এরপরে দেখবে যখন বরফের মধ্যে ডোবানো হচ্ছে তখন সেই পারদের যে তাপমাত্রা সেটা ধীরে ধীরে হচ্ছে কমে যাচ্ছে, বোঝা গেল। এটা তখন দেখবে জিরো, মানে যদি বেশি থাকে 30-40 এরকম যদি থেকে থাকে তাহলে সেটা দেখবে কমে হচ্ছে জিরোর কাছে চলে আসছে। বিকার ধীরে ধীরে উত্তপ্ত করো, যখন বিকারটা ধীরে ধীরে উত্তপ্ত করতে শুরু করবে তখন দেখবে যে পারদ, মানে এখানে নিচের ছবিটাকে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। প্রথমে বরফ নেওয়া হয়েছিল, এক্ষেত্রে দেখা যাবে যে পারদ যেটা হচ্ছে থার্মোমিটারের মধ্যে আছে সেটা জিরোতে এসে দাঁড়িয়ে আছে, মানে কি এখানে এই যে বরফ আছে সেটা 0°C তাপমাত্রা ইন্ডিকেট করছে। এবার যখন এটা ধীরে ধীরে গরম করতে শুরু করলে, যখন এর তাপমাত্রা বেড়ে 0 থেকে 20 হয়ে গেল, তখন কিন্তু এই থার্মোমিটারের যে এই যে স্কেলটা 0 ছিল সেখান থেকে বেড়ে কিন্তু থার্মোমিটারটা 20-তে চলে আসলো। আবার একইভাবে যখন এটা আরো গরম করতে করতে একসময় এটা ফুটতে শুরু করছে, তখন যদি থার্মোমিটারের হচ্ছে পারদটা এর মধ্যে ডোবানো থাকে, দেখবে যে এটা কিন্তু 20 থেকে বেড়ে এটা 100°তে চলে গেছে, মানে কি এই উষ্ণতায় জল হয়ে গেছে এবং তারপরে সেটা ফুটতে শুরু করে দিয়েছে। তো এই জিনিসটাই পরীক্ষার মাধ্যমে তোমাদের এখানে দেখানো হয়েছে। দেন আমরা একটু নিচের দিকে চলে আসি, তো এখানে দেখো কি দেওয়া আছে, যে পরীক্ষায় দেখা যাবে যে যতক্ষণ না সমস্ত বরফ গলে জলে পরিণত হয় ততক্ষণ তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, মানে সেটা যতক্ষণ না পুরোটা বরফ গলে হচ্ছে 0 থেকে হচ্ছে মানে পুরোটা বরফ থেকে জল না হচ্ছে ততক্ষণ এটা 0তেই থাকে। আবার যতক্ষণ এটা হচ্ছে পুরো জলটা হচ্ছে গরম না হয় ততক্ষণ কিন্তু এর তাপমাত্রা 100-তে পৌঁছাবে না। যখনই এটা পুরো গরম হয়ে যাবে তখনই কিন্তু এটা 100-তে পৌঁছাবে, ঠিক ফোটার আগের মুহূর্তে পৌঁছাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কঠিন পদার্থ যখন হচ্ছে গলে তরলে পরিণত হলো তখন তাকে আমরা বলি হচ্ছে গলন। আবার একইভাবে যখন হচ্ছে তরল পদার্থ ফুটতে শুরু করলো তাপ গ্রহণের পরে, ঠিক সেই অবস্থাটাকে বা সেই দশাকে বলা হয় কি স্ফুটন, মানে যখন এটা ফুটতে শুরু করছে। এরপর নিচে দেখো বলা আছে কোন তরলের উপরিস্থিত চাপ পরিবর্তিত হলে তরলের স্ফুটনাঙ্ক পরিবর্তিত হয়। এটা ভাইটাল একটা পয়েন্ট, এটা থেকে এমসিকিউ কোয়েশ্চেনের মধ্যে কোয়েশ্চেন আসতে পারে, অথবা অনেক সময় শূন্যস্থানেও এটা যায় যে কোনো তরলে উপস্থিত চাপ পরিবর্তিত হলে তরলের ড্যাশ পরিবর্তিত হয়। তো এখানে তরলের স্ফুটনাঙ্কের পরিবর্তন ঘটে বা পরিবর্তিত হয়, তাহলে এখানে এটা ভালো করে দেখছো। দেন চলে আসছে নির্দিষ্ট চাপে বিভিন্ন বিশুদ্ধ কঠিনের যেমন নির্দিষ্ট গলনাঙ্ক থাকে, যেটা আমরা এক্ষুনি পড়লাম গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, তেমনি বিভিন্ন বিশুদ্ধ তরলেরও নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকে, মানে সেই তাপমাত্রা পেলে তবেই কিন্তু সেই পদার্থটা ফুটতে শুরু করে। আবার একইভাবে কোনো কঠিন পদার্থ হলে সেটা কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রা পেলে তবেই সেটা গলে তরলে পরিণত হয়, তো এটাকেই বলা হয় গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। এবার দেখো নিচে কি আছে, বিশুদ্ধ কঠিনের নাম। এখানে প্রথমে দেওয়া আছে জিঙ্ক, জিঙ্কের গলনাঙ্ক 420, কিন্তু জল দেখো এটা কি তরল, তাই তো, এটা কঠিন আছে এটা তরল, তাই তরলের ক্ষেত্রে নিশ্চয়ই গলনাঙ্ক থাকবে না, কি থাকবে স্ফুটনাঙ্ক। তো সেই কারণে জলের আমরা দেখছি স্ফুটনাঙ্ক 100°। এখান থেকে আমি কয়েকটা দাগ মারছি, তোমরা সেগুলোই শুধু মুখস্থ রাখবে, বাকিগুলো না দেখলেও চলবে। যেমন দেখো এখান থেকে তোমরা বলতে পারো, এখান থেকে হচ্ছে জলটা মনে রাখবে, ক্লোরোফর্মটা মনে রাখবে, ইথাইল অ্যালকোহলটা মনে রাখবে, আর তার সাথে অ্যাসিটোনটা মনে রাখবে। এই চারটে একটু তরলের স্ফুটনাঙ্কটা তোমরা একটু দেখে রাখবে। এবার আমরা চলে আসি এইদিকে, জিঙ্ক আছে, সোনা আছে, খাদ্য লবণ। খাদ্য লবণটা একটু দেখে রাখবে, এটা হচ্ছে 801 থেকে প্রায় 900° হচ্ছে সেলসিয়াস পেলে তবেই এটা গলে, না হলে কিন্তু এটা গলবে না, ঠিক আছে। নুন সাধারণত হচ্ছে গলে না, খাদ্য লবণ বলতে আমরা যে নুন মানে খাদ্য হিসেবে গ্রহণ করি সেটার কথাই বলা হচ্ছে। ওকে, নাও এখানে এবার আমরা একটু নিচে চলে আসি, আমরা যা যা আগে পড়েছি সেটাই এখানে রেখাচিত্রের মাধ্যমে দিয়েছি, যে কঠিন পদার্থ যখন তাপ গ্রহণ করে, এখানে হচ্ছে শূন্যস্থান আছে, এখানে তোমরা লিখতে পারো তাপ গ্রহণ করলে এটা তরলে পরিণত হচ্ছে, আবার তরলকে যখন আবার তাপ দিচ্ছ মানে এটা আবার তাপ গ্রহণ করছে তখন এটা গ্যাসীয় অবস্থায় পরিণত হচ্ছে।
কিন্তু এটারই যদি রিভার্স করে দেওয়া হয়, উল্টো করে দেওয়া হয়, তাহলে আমরা বলতে পারি গ্যাসীয় যে পদার্থ গ্যাসীয় অবস্থায় ছিল সেটা থেকে যদি তাপ বের করে নেওয়া হয় তাহলে সেটা তরল হবে। ঠিক যে অবস্থাতে আমাদের বাড়িতে যে গ্যাস সিলিন্ডার আসে সেটার মধ্যে হচ্ছে করা হয়, যে কারণে দেখবে গ্যাস সিলিন্ডারের যে অংশে গ্যাস থাকে সেটা কিন্তু অনেকটা ঠান্ডা থাকে। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। তো এখানে ঠিক এটাই বলা হচ্ছে যে গ্যাসীয় পদার্থ যখন তাপ তার থেকে বের করে নেওয়া হয়, মানে তার তাপমাত্রা কমে যায়, তখন সেটা তরল হয়, এবং সেই তরলটাকে যদি আরো তাপমাত্রা কমিয়ে দেওয়া হয় তখন সেটা কঠিনে পরিণত হয়। এইটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। এবার আমরা নিচের দিকে চলে আসি। এখানেও একটা আমাদের হাতে কলমে আছে। আমরা নর্মালি কি দেখলাম যে কঠিন তরল হয়, তরল গ্যাসীয় হয়, কিন্তু সব ক্ষেত্রে এই রেখাচিত্র কিন্তু ফলো হয় না। অনেক ক্ষেত্রে কি হয়, কঠিন পদার্থ সরাসরি হচ্ছে বাষ্পে বা গ্যাসীয় অবস্থাতে চেঞ্জ হয়ে যায়, তরল না হয়ে। ঠিক আছে, তো এখানে সেক্ষেত্রে কিছু পদার্থের নাম এখানে আমাদের মনে রাখতে হবে যেগুলো হচ্ছে সরাসরি কঠিন থেকে তরলে মানে পরিণত না হয়ে এটা সরাসরি বাষ্পে পরিণত হয়। যেমন এখান থেকে আমাদের হচ্ছে ন্যাপথালিন, আয়োডিন, অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটাকে নিশাদল বলা হয়। তো এইগুলো হচ্ছে আমাদের বিশেষ কিছু পদার্থ যেগুলোকে যদি আমরা তাপ দিই তাহলে দেখবো সেগুলো সরাসরি আমাদের বাষ্পে পরিণত হচ্ছে, মানে তরলে পরিণত না হয়েই। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। দেন আমরা একটু নিচের দিকে চলে আসি। এখানে আমাদের এই উদাহরণটা অবশ্যই মনে রাখবে, কারণ এটা থেকেই কোয়েশ্চেন কিন্তু দেয় তোমাদের। ঠিক আছে, এবার আমরা নিচের দিকে চলে আসি। দেখো বলেছে প্রত্যেক পদার্থের নিজস্ব কিছু বিশেষ বিশেষ গুণ বা বৈশিষ্ট্য আছে যার সাহায্যে একটা পদার্থকে অন্য পদার্থের থেকে আলাদা করে চেনা যায়। পদার্থের এইসব গুণ বা বৈশিষ্ট্যের জন্য একেই বলা হয় পদার্থের ধর্ম। এটা কোয়েশ্চেন আসে যে পদার্থের ধর্ম বলতে কি বোঝো, আবার নাও দিতে পারে। তবে এখানে ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এর থেকে। পদার্থের ধর্মগুলোকে সাধারণত দুটো ভাগে ভাগ করে দেওয়া যায়, ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম। ভৌত ধর্ম কাকে বলে অলরেডি আগে আমরা ডিসকাস করেছি এটা, তো এখানে সেটাই দেওয়া আছে। তো এটাই তোমরা হচ্ছে মুখস্থ করে বলার চেষ্টা করবে। একটু বড় আছে বাট একটু তোমাদের করতে হবে, কারণ ডেফিনেশন কখনো চেঞ্জ করা যায় না। সাধারণত বইতে যে ডেফিনেশন থাকে, সংজ্ঞা যেটা থাকে সেটাই তোমাদের দিতে হয়। যদি চেঞ্জ করা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে পরীক্ষার নাম্বার কাটতে পারে। তাই চেষ্টা করবে তোমরা এটাকেই দেওয়ার। কি দেওয়া আছে একটু দেখো, আমি যা যা আগে বলেছিলাম তার সাথেই মিল আছে। পদার্থের কিছু বিশেষ বৈশিষ্ট্য বা গুণ, যেমন ভৌত অবস্থা, বর্ণ, গন্ধ, স্পর্শ, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, চৌম্বক ধর্ম, দ্রাব্যতা প্রভৃতি ধর্মগুলোর সাহায্যে শুধু পদার্থের বাহ্যিক অবস্থা বা প্রকৃতির পরিচয় পাওয়া যায়, কিন্তু অভ্যন্তরীণ অণুর গঠনের পরিচয় পাওয়া যায় না। পদার্থের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে কি করবে না তা এই ধর্ম দিয়ে বোঝা যায় না। মানে ভৌত ধর্ম দিয়ে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে কি করবে না, জলে গুলবে কি গুলবে না, সেগুলো কিন্তু বোঝা যায় না। তো এই ধর্মগুলোকেই বলা হয় ভৌত ধর্ম। রাসায়নিক ধর্ম কাকে বলে, যে ধর্ম থেকে হচ্ছে কোনো পদার্থের অন্য পদার্থের সঙ্গে বিভিন্ন বিক্রিয়ায় অংশগ্রহণ করার প্রবণতা বা ক্ষমতা লক্ষ্য করা যায় তাকে ওই পদার্থের রাসায়নিক ধর্ম বলে। তো এখানে রাসায়নিক ধর্ম আর ভৌত ধর্ম দুটোর মধ্যে খেয়াল রাখতে হবে। তো ভৌত ধর্ম কি, ভৌত ধর্ম আমাদের সাধারণত পদার্থের সেই ধর্ম যেটা হচ্ছে বাইরের বর্ণ, গন্ধ, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, চৌম্বক ধর্ম, এইগুলো হচ্ছে মানে যার উপর নির্ভর করে, সেগুলো ভৌত ধর্ম, যেটা আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারি। কিন্তু রাসায়নিক ধর্ম হচ্ছে এমন এক ধর্ম যার সাহায্যে ওই পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় বা কোনো পদার্থের সাথে বা অন্য কোনো পদার্থের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে কিনা সেটা জানা যায়, তাকে বলা হয় রাসায়নিক ধর্ম। ওকে, নাও এবার আমরা একটু নিচের দিকে চলে আসি। এখানে হচ্ছে দেখো সালফার ডাই অক্সাইড বলা আছে এবং তার সংকেত। বইয়ের মধ্যে এইরকম যত নাম এবং তার সংকেত পাবে পুরোটা তোমরা একটা লিস্ট করে নাও, কারণ এগুলো তোমাদের জন্য কিন্তু এখন প্লাস হচ্ছে এর পরে 9-10 এর জন্য অনেক হেল্পফুল হবে। তাই প্রত্যেককে আমি বলবো যে এটা অবশ্যই নিজেরা খাতা পেন বের করে এইগুলোকে নোট ডাউন করে, এটা ভেরি ভেরি হেল্পফুল হবে তোমাদের জন্য। ইন ফিউচার তোমরা এটা বুঝতে পারবে। ওকে, নাও তাহলে এখানে সালফার ডাই অক্সাইড অবশ্যই নোট করছো, আগে যেগুলো পেয়েছো সেগুলো তো করছোই, তার সাথে এটা করছো। তো সালফার ডাই অক্সাইড এটা কি গ্যাস হয়, ঠিক আছে, এটা একটা গ্যাস। যেরকম আমরা অক্সিজেন একটা গ্যাস বলি, এরকম সালফার ডাই অক্সাইডও একটা গ্যাস। এই সালফারের রাসায়নিক ধর্ম কি, লঘু সালফিউরিক অ্যাসিডের মধ্যে যদি জিঙ্ক ধাতু হচ্ছে যোগ করা হয় তাহলে দেখা যাবে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এটা দিয়ে কোশ্চেন আসে, লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে জিঙ্ক মেশানো হলে কোন গ্যাস উৎপন্ন হয়, তো এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এটা জিঙ্কের একটা রাসায়নিক ধর্ম। তার মানে কি, এখানে জিঙ্ক হচ্ছে এই লঘু সালফিউরিক অ্যাসিড যেটা আমরা বললাম এখানে, এর সাথে বিক্রিয়া করছে, করে এখান থেকে জিঙ্ক সালফেট হচ্ছে গঠন করছে, আর এখান থেকে হাইড্রোজেন গ্যাসকে বের করে দিচ্ছে। তো সেই কারণে এখানে হাইড্রোজেন গ্যাস আমরা পাচ্ছি। তার মানে এটা কি রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। তাই এখানে জিঙ্কের কি রাসায়নিক ধর্ম আছে কি নেই, বা কারোর সাথে দ্রবণে মিশে গিয়ে সেটা হচ্ছে অন্য কিছু উৎপন্ন করে কিনা, সেগুলো বোঝা যায় এখান থেকে। তো এটা ভৌত ধর্মের সাহায্যে পদার্থের শনাক্তকরণ। পাশে দেখো বলেছে হচ্ছে 3টে পাত্র নেওয়া আছে। এখানে হচ্ছে লোহার টুকরো, মানে এখানে এই প্রথমটা যেটা টুকরো টুকরো দেখতে পাচ্ছ এটা লোহার টুকরো, তারপর একটা জল, আর তারপর একদম ফাঁকা যেটা দেখতে পাচ্ছ এটা অক্সিজেন গ্যাস রাখা আছে। এবার ছবি দেখে বলো কোন পাত্রে লোহার টুকরো আছে। স্বাভাবিক লোহার টুকরো বলেছে, তার কি একটা আকার থাকবে, তারপর বুঝতে পারছি আমরা এই যে প্রথম পাত্র এটাই কিন্তু আমাদের লোহার টুকরো। কারণ কি, লোহার টুকরো মানে তোমাদের মাথায় কি আসছে, জলের মতো কি লিকুইড কিছু আসছে, নিশ্চয়ই আসছে না। আবার যদি তোমাকে অক্সিজেন বলা হয়, তুমি কি জলের মতো এরকম ওটাকে মানে পাত্রের মধ্যে এরকম তরল অবস্থায় দেখতে পাবে, এটাও ভাবতে পারছো না, কারণ অক্সিজেন গ্যাস, তাহলে কি দেখে ফাঁকা কৌটো মনে হবে, কিন্তু এর মধ্যে অক্সিজেন আছে। তো
তো এইগুলো প্রত্যেকটাই আসলে কিন্তু আমাদের ভৌত ধর্ম। ওকে, এটাই হচ্ছে এখানে বলা হয়েছে। এরপর আমরা নিচের দিকে চলে আসি, বলেছে তোমাকে 4টে পাত্রে, একটাতে পেন্সিলের শীষ, একটাতে পেন্সিলের শীষের মতো সরু লোহার তারের টুকরো, আরেকটাতে গ্লিসারিন এবং অন্যটাতে জল দেওয়া হলো। ঠিক আছে, এরকম হচ্ছে 3টে পাত্র দেওয়া হয়েছে। তো আচ্ছা 4টে পাত্র দেওয়া হয়েছে, সরি 4টে পাত্র দেওয়া হয়েছে। তুমি চোখ বন্ধ করে হাতে দুটো আঙুলের মাঝে নিয়ে ঘষে দেখো এই স্পর্শের সাহায্যে কোনো পাত্রে কি পদার্থ আছে বলতে পারবে কিনা। অবশ্যই বলতে পারবে। পেন্সিলের টুকরো যেটা হচ্ছে শীষ আছে, ঠিক আছে, যেটা গ্রাফাইট অ্যাকচুয়ালি, সেটা কি একটু স্লিপারি টাইপের হবে। তারপরে যেটা হচ্ছে সরু লোহার টুকরো, ঠিক আছে, বা লোহার তার, সেটা অবশ্যই একটু গাটা খসখসে টাইপের হবে। যেটা গ্লিসারিন সেটা তরল পদার্থ, আর যেটা জল সেটাও তরল। কিন্তু গ্লিসারিন আর তরল দুটো তরল, কিন্তু তার মধ্যে গ্লিসারিন যেটা এটা একটু চটচটে, আর জল যেটা এটা চটচটে নয়। তো এখানে আমরা চোখ বন্ধ করেই কিন্তু এটা হাতে স্পর্শ করে এটা বুঝতে পারবো। নাও স্টুডেন্ট, এবার আমরা একটু নিচের দিকে আসি। লোহা, পেন্সিলের শীষ, গ্লিসারিন, জল, যা যা আমরা বলেছি সেগুলো এখানে আসলে লিখতে হবে, আর কিছু। তাহলে আসলে এই যেগুলো আমরা দেখছি যে স্পর্শ, গন্ধ বা আকার, কালার, এগুলো দেখে হচ্ছে চিনছি, বর্ণ, এগুলো সবই হচ্ছে ভৌত ধর্ম, যা যা আমরা পড়েছি। এবার আমরা এখানে চলে আসি অ্যামোনিয়া। এগুলো নোট ডাউন করবে। অ্যামোনিয়া তার সংকেত হচ্ছে NH3, হাইড্রোজেন সালফাইড সংকেত H2S। প্রত্যেকটাই হচ্ছে গ্যাসীয় পদার্থ, কিন্তু প্রত্যেকের হচ্ছে গন্ধ আলাদা। তাহলে এটাও একটা ভৌত ধর্মের মধ্যে পড়ছে। তো অ্যামোনিয়ার গন্ধ হচ্ছে ঝাঁঝালো, সেখানে H2S এর গন্ধ হচ্ছে পচা ডিমের মতো। তো এখান থেকে অবশ্যই এটা মনে রাখতে হবে যে অ্যামোনিয়ার গন্ধ কেমন, ঝাঁঝালো। এবং এখানে হাইড্রোজেন সালফাইডের গন্ধ কেমন, পচা ডিমের মতো। তো এখান থেকে এটা আমাদের মনে রাখতে হবে। এবার চলে আসলাম নিচের দিকে। নিচে এই জায়গাটা তোমরা লক্ষ্য করো, বলেছে ওই একই রকম পরীক্ষা চিনি, ন্যাপথলিনের গুঁড়ো, নুন এবং কর্পূরের গুঁড়ো, তুতের গুঁড়ো, সালফারের গুঁড়ো নিয়ে হচ্ছে করে দেখো। আসলে যে কটা বলা হয়েছে সবকটার গুঁড়ো, চিনি, ন্যাপথলিনের গুঁড়ো সাদা, নুনের গুঁড়ো সাদা, কর্পূরের গুঁড়ো, এগুলো যখন পুরো গুঁড়ো করে দেওয়া হচ্ছে, দেখো চিনি অবস্থায় তুমি এটাকে ডিফারেন্সিয়েট করতে পারবে, কিন্তু চিনি আর নুন দুটোই যদি হচ্ছে তোমার মিক্সিতে গুঁড়ো করে দেওয়া হয়, তখন দুটোই কিন্তু ডাস্ট হয়ে যাবে। বা ন্যাপথলিন যদি গুঁড়ো করে দেওয়া হয়, কালার কিন্তু প্রত্যেকটার একই হয়ে যাবে, তখন কিন্তু তুমি চিনতে পারবে না। এবার এটাকে তুমি কি করে চিনবে? এটাকে চেনার জন্য তোমাদের এই লিস্টটা আমাদের মনে রাখতে হবে। দেখো চিনি এটা জলে দিলে এটা গুলে যাবে, নুন গুলে যাবে, কিন্তু কেরোসিনে কিন্তু চিনি, নুন এগুলো হচ্ছে গুলবে না, মানে দ্রাব্য হবে না। যেগুলো গুলে যাবে তাদেরকে আমরা বলছি দ্রাব্য, যারা গুলবে না তাদেরকে বলছি অদ্রাব্য। এবার দেখো কর্পূর যদি দেওয়া হয় তাহলে জলে এটা সামান্য গুলবে, কিন্তু কেরোসিন, পেট্রোল, কার্বন ডাই অক্সাইড মানে সরি কার্বন ডাইসালফাইড এগুলোর মধ্যে এগুলো পুরোপুরি দ্রবীভূত হবে, কিন্তু জলে সামান্য দ্রবীভূত হবে। তুতে এটা জলে সম্পূর্ণ দ্রবীভূত হবে। তুতে যেটা নীল আকারে হচ্ছে পাওয়া যায়, ঠিক আছে, দোকানে গেলে তোমরা কপার সালফেট বা তুতে বললে দিয়ে দেবে, ঠিক আছে। হার্ডওয়্যারসের দোকানে যেতে হবে, যেখানে হচ্ছে তোমার ওই বিভিন্ন হাড়ি মানে কলসি এইসব বিক্রি হয় না, সেই সব দোকানে গিয়ে বললে ওরা দিয়ে দেবে। আচ্ছা, এখানে দেখো কেরোসিনের মধ্যে তুতে ফেলা হলে সেটা কিন্তু দ্রবীভূত হবে না, পেট্রোলেও ফেলা হলে এটা দ্রবীভূত হবে না। আবার সালফারে চলে আসি। সালফার এটা হচ্ছে হালকা হলদে ধরনের, এটা জলে, কেরোসিনে, পেট্রোলে দেখো অদ্রাব্য। তাহলে কি এটা হচ্ছে এই তিনটাতে দ্রবীভূত হয় না, মেশে না। কিন্তু কার্বন ডাইসালফাইডে কিন্তু আমাদের সালফার হচ্ছে মিশে যায়, ঠিক আছে। তো এই হচ্ছে একে অপরের থেকে আলাদা করার মানে এটা কিভাবে হচ্ছে এটা রাসায়নিক ধর্মের কারণে হচ্ছে। তাই এখানে প্রত্যেকটা গুঁড়ো একই হলেও কালার গুলো একই, প্রত্যেকটাই সাদা, পুরো ফিট সাদা, কিন্তু তুমি চিনবে কি করে? এখানে এদের রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে চিনবে। তো এই হচ্ছে এদের রাসায়নিক ধর্ম। এবার আমরা নিচে আরো এরকম কিছু পরীক্ষা দেখবো। যেরকম দেখো, যদি এখানে হচ্ছে দুটো পদার্থ নেওয়া হয়, পদার্থ এ আর পদার্থ বি, সেক্ষেত্রে বলেছে দেখো তোমাকে এ এবং বি একই রকম রং করা একটা তামার টুকরো, একটা লোহার টুকরো দেওয়া হলো। তাহলে এই এটা হচ্ছে কি, যেহেতু প্রথমে তামার বলা আছে, তার মানে এটা কি তামার। দেখতে পাচ্ছ এর কালারটা একটু অন্য, তামাটে বর্ণের, আর এখানে এটা লোহার, চকচক করছে, এটা লোহার টুকরো। এবার তুমি এটাকে চিনবে কি করে? সাধারণত এটাকে চেনার জন্য তোমাকে এর কাছে একটা চুম্বক আনতে হবে। যদি আনো, লোহাটা দেখবে আকর্ষণ করছে, কিন্তু তামাটা কিন্তু এখানে চুম্বক দ্বারা আকর্ষণ করছে না। তার মানে এখানে কি হবে, চুম্বকের আকৃষ্ট হওয়ার ক্ষমতার দ্বারা এখানে আমরা চিনতে পারবো কোনটা কি পদার্থ। তাহলে এটা কিন্তু হচ্ছে বাহ্যিক অবস্থা দেখে আমরা বুঝতে পারছি চুম্বক ধর্ম, তার মানে এটা আমরা কিন্তু বলবো ভৌত ধর্ম, এটা কিন্তু রাসায়নিক নয়। একইভাবে চলে আসা হচ্ছে নিকেল এবং রূপো। নিকেল এবং রূপো, নিকেলের কিন্তু হচ্ছে চুম্বক ধর্ম আছে, কিন্তু রূপোর মধ্যে কিন্তু চুম্বক ধর্ম নেই। একইভাবে কোবাল্টের হচ্ছে চুম্বক ধর্ম আছে, কিন্তু অ্যালুমিনিয়ামের চুম্বক ধর্ম নেই। তো এখান থেকে আমরা এটা বলতে পারি। দেন চলে আসো নিচের দিকে। নিচের দিকে কি দেওয়া আছে দেখো, তোমরা আগেই জেনেছো প্রত্যেক বিশুদ্ধ কঠিন পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক আছে। আবার এও জেনেছো যে প্রত্যেক বিশুদ্ধ তরলের নির্দিষ্ট স্ফুটনাঙ্ক আছে, যেটা আমরা টিকো মেরেছিলাম, যে এটা ইম্পর্টেন্ট বলে। এবার দেখো এখানে আমাদের কিন্তু আলাদা আলাদা হচ্ছে যদি পদার্থ দেওয়া হয়। দেখো এখানে এ বি সি ডি বলে হচ্ছে আলাদা আলাদা মানে পদার্থ দেওয়া হয়েছে। তো এ বি সি ডি চারটে পাত্রের মধ্যে এ বি দুটো হচ্ছে কঠিন পদার্থ এবং সি ডি পাত্রে দুটো তরল বিশুদ্ধ তরল পদার্থ আছে। এ বি পাত্রে পদার্থের গলনাঙ্ক যথাক্রমে 59 ডিগ্রি সেলসিয়াস এবং 1063 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এবি পাত্রে পদার্থ দুটি কি কি? এটা দেখো অলরেডি আগে একটা লিস্ট পেয়েছিলাম আমরা, মনে আছে? এখানে ডিগ্রিটা মনে রাখতে হবে, কত ডিগ্রি ওখানে সেলসিয়াস দিয়েছে।
এখানে 659 একটা দিয়েছে আর একটা 1063, কোথায় ছিল আমাদের এইখানে দেখো 669, তার মানে কি ওটা অ্যালুমিনিয়াম আছে প্রথম এ যেটা ছিল, আর দ্বিতীয় যেটা আছে ওটা 1063, মানে কি ওটা হচ্ছে সোনা আছে। তাহলে এই লিস্ট দেখে আমরা ওখানে বলতে পারি যেখানে এ যে পদার্থ সেটা হচ্ছে আমাদের কি বললাম অ্যালুমিনিয়াম, তাই তো, হ্যাঁ অ্যালুমিনিয়াম, এবং বি যে পদার্থ সেটা কিন্তু আমাদের সোনা, ঠিক আছে, এটা আমরা এখান থেকে বলে দিতে পারি। এবার দেখো সিডি পদার্থের ক্ষেত্রে কি বলেছে, সিডির ক্ষেত্রে পাত্রের মানে সিডির ক্ষেত্রে হচ্ছে তরলের স্ফুটনাঙ্ক প্রথমটা বলা আছে 78.3 ডিগ্রি সেলসিয়াস এবং ডি এরটা বলা আছে কিন্তু 56 ডিগ্রি সেলসিয়াস। তো এটাও তোমরা ওই লিস্ট দেখেই বলবে, দিয়ে এখানে হচ্ছে দুটো লিখে দেবে। এবার তোমরা যদি হচ্ছে এটা লিখে থাকো, যদি পেরে যাও তাহলে অবশ্যই কমেন্ট করে হচ্ছে আমাকে জানাও, আর কমেন্টে যারা হচ্ছে ঠিক অ্যান্সার দেবে তাদেরটা অবশ্যই আমি হার্ট দিয়ে দেবো যাতে বাকিরা হচ্ছে সেটা বুঝতে পারো। ওকে, নাও এবার আমরা একটু নিচের দিকে চলে আসি। বিশুদ্ধ কঠিন পদার্থের গলনাঙ্ক এবং বিশুদ্ধ তরলের স্ফুটনাঙ্ক জানা থাকলে সহজেই তাহলে কি আমরা কঠিন এবং তরলকে শনাক্ত করতে পারি, যে কারণে আমরা কিন্তু ওখান থেকে তরলগুলো পড়তে বলেছিলাম, কঠিন এবং তরলগুলো। এবার চলে আসো রাসায়নিক ধর্মের সাহায্যে পদার্থের শনাক্তকরণ। এখানে রাসায়নিক ধর্ম, তো রাসায়নিক ধর্ম আমরা আগেও বলেছি যে ধর্মের সাহায্যে আমরা দেখে বুঝতে পারবো যে কোনো একটি পদার্থ অন্য কোনো হচ্ছে পদার্থের সাথে বিক্রিয়া করছে কিনা। দেখো নাইট্রিক অক্সাইড যদি দেখো এটা হচ্ছে বর্ণহীন, কিন্তু নাইট্রোজেন ডাই অক্সাইড এটা বাদামি বর্ণের, তার মানে দুটোকে আমরা বর্ণ দেখে হচ্ছে পৃথক করতে পারবো, তার মানে এটা কিন্তু রাসায়নিক ধর্ম হচ্ছে না। কিন্তু এখানে দেখো যদি তোমাদের বলা হয় যে তোমাকে কিছুটা চিনির গুঁড়ো ও কিছুটা পোড়া চুনের গুঁড়ো দেওয়া হলো, জলের সঙ্গে মিশিয়ে কিভাবে তাদের পার্থক্য করবে। স্বাভাবিক চিনি আর হচ্ছে আমাদের পোড়া চুন মানে হচ্ছে চুন যেটা হচ্ছে হয়, তো চুন আর চিনি দুটো জলে মেশানোর পরে চিনিটা কি হবে পুরো স্বচ্ছ থাকবে যে দ্রবণটা, কিন্তু চুন জল যেটা সেটা কি হবে হালকা ঘোলাটে হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে কিন্তু আমরা দুটোকে পৃথক করতে পারবো, তাই না। এবার চলে আসো নিচের দিকে। নিচের দিকে আমরা চলে আসলে হাতে কলমে এখানে আরো একটা পরীক্ষা আছে, যে এখানে প্লাস্টিকের বা কাঠের হাতল লাগানো দুটো হচ্ছে স্টিলের চামচের একটাই কিছুটা চিনির গুঁড়ো আর অন্যটায় কিছুটা নুন নিয়ে মোমবাতির সাহায্যে ভালো করে গরম করো। যদি গরম করা হয় দেখবে এখানে যেটা হচ্ছে মোমবাতি নিয়ে আমরা স্টিলের চামচের উপর যে চিনি রেখেছি সেটা এর মধ্যে থাকা জলটা উবে যাবে, গেলে শুধু কালো গুঁড়ো মতো বা বাদামি বর্ণের গুঁড়ো মতো পড়ে থাকবে। কিন্তু নুনটাকে আমরা যতই গরম করি না কিন্তু এটা কিন্তু সাদাই থেকে যাবে যেটা এর বর্ণ ছিল। তার মানে কি এটা হচ্ছে এদের তাপ দেওয়ার ফলে আকারের পরিবর্তন হলো বা হচ্ছে ধর্মের পরিবর্তন হলো, যার ফলে এই ধর্মটাকেও আমরা কিন্তু বলবো রাসায়নিক ধর্ম। তাহলে চিনি গুঁড়ো এবং নুনের গুঁড়ো এটাকে আমরা এইভাবে পৃথক করতে পারি। এখানে দেখো কি হবে সেটা অলরেডি বক্সে দিয়েছে, তো তোমরা এখান থেকে আমরা এটা পড়ে নেবো। এবার চলে আসো নিচের দিকে, জলযুক্ত কিউপ্রিক নাইট্রেট, এইগুলো তোমরা একটু লিখে নেবে কারণ এখানে বইতে দেয়নি বা আশেপাশে এটা সম্ভবত দেওয়া নেই। যাই হোক আমি তোমাদের বলে দেবো এটা জলযুক্ত কিউপ্রিক নাইট্রেট। কিউপ্রিক নাইট্রেটের সংকেত হচ্ছে তোমাদের আপাতত খেয়াল রাখার দরকার নেই, কিন্তু এখানে যেটা তৈরি হবে সেটা তোমাদের মনে রাখতে হবে। কিউপ্রিক নাইট্রেটকে যদি উত্তপ্ত করা হয়, যেহেতু এখানে বলেছে উত্তপ্ত করা হলো, উত্তপ্ত করা হলে এখানে কপার অক্সাইড মানে CuO, ঠিক আছে, কিউপ্রিক অক্সাইড হচ্ছে গঠন করবে, এবং কিউপ্রিক অক্সাইডের সাথে সাথে এখানে আমাদের নাইট্রোজেন ডাই অক্সাইড এবং তার সাথে আমাদের জল উৎপন্ন করবে, সরি তার সাথে জল নয়, এখানে হচ্ছে আমাদের অক্সিজেন উৎপন্ন করবে। তো এখানে দেখো কিউপ্রিক অক্সাইড যেটা এটা সাধারণত কিউপ্রিক যেহেতু হচ্ছে এখানে Cu থাকে যে কারণে এটা কালো বর্ণের হবে। এখানে তোমরা লিখে দেবে কি পরিবর্তন হলো, তো এখানে লিখবে কালো বর্ণের একটি হচ্ছে পদার্থ পড়ে থাকবে বা কালো বর্ণের গুঁড়ো পড়ে থাকবে যেটা আসলে হচ্ছে কিউপ্রিক অক্সাইড, এবং তার সাথে সাথে এখানে আমাদের পড়ে থাকবে মানে বাদামি বর্ণের একটি ধোঁয়া বা গ্যাস হচ্ছে নির্গত হবে, ঠিক আছে, বাদামি বর্ণের ধোঁয়া বা গ্যাস নির্গত হবে যেটাকে আমরা বলছি নাইট্রোজেন ডাই অক্সাইড, এবং তার সাথে অক্সিজেন গ্যাস হচ্ছে এখান থেকে কিন্তু নির্গত হবে। তো অক্সিজেন গ্যাস এখানে O2 আমরা লিখতে পারি যে O2 হচ্ছে গ্যাস নির্গত হবে। তাহলে এখান থেকে দেখো এই বিক্রিয়াটার সাহায্যে তিনটে পদার্থ উৎপন্ন হচ্ছে, একটা হচ্ছে C, তার সাথে U লিখবে Cu, তার সাথে O, এটা হচ্ছে কিউপ্রিক অক্সাইড, তার সাথে প্লাস দিয়ে তোমরা এখানে লিখতে পারো এখানে উৎপন্ন হবে NO2, কিউপ্রিক অক্সাইডের সাথে কি উৎপন্ন হচ্ছে NO2, ওকে, আর তার সাথে কিউপ্রিক অক্সাইড NO2 আর তার সাথে চলে আসছে এখানে আমাদের কিউপ্রিক অক্সাইড NO2 এবং তার সাথেই তৈরি হচ্ছে হ্যাঁ অক্সিজেন। তাহলে এই তিনটে আমাদের মনে রাখতে হবে যে এখানে যখনই তাপ দেওয়া হবে কিউপ্রিক নাইট্রেট ভেঙে গিয়ে এই তিনটে পদার্থকে কিন্তু উৎপন্ন করবে। এবার দেখো বলেছে কঠিন আয়োডিন। কঠিন আয়োডিন এটা হচ্ছে সাদা বর্ণের হয়, এটাকে যদি হচ্ছে উত্তপ্ত করা হয় তাহলে এখান থেকেও কিন্তু হচ্ছে আমাদের আয়োডিনের যে গ্যাস সেটা উৎপন্ন হবে, এটা I2 থাকে, এটার কোনো পরিবর্তন হয় না, তবে এটা কঠিন থেকে সরাসরি গ্যাসে পরিণত হয়, যেটা আমরা আগে একটা পরীক্ষায় দেখেছিলাম, আশা করি তোমাদের মনে আছে, সেই ফ্ল্যাক্সের মধ্যে উল্টে দিয়ে আমরা বলেছিলাম যে এইগুলো নামগুলো মনে রাখবে, সেইখানে কিন্তু আছে, জাস্ট একবার লক্ষ্য করো এখানে তোমাদের এই যে পরীক্ষাটা, এখানে দেখো ন্যাপথলিনের পরে আয়োডিন আছে, তার মানে এখানে কি কঠিন আয়োডিনকে যখনই উত্তপ্ত করা হবে এটা গ্যাসে পরিণত হবে। তো এটা সাধারণত কি হয় সাদা একটা গ্যাস থাকে, কিন্তু এটা কিছু সময় পরে সাদা থেকে সামান্য পার্পল কালার মানে গোলাপি বর্ণে হচ্ছে পরিবর্তন হয়ে যায়।
তাহলে এখানে আমাদের যদি কঠিন আয়োডিন নেওয়া হয়, সেটাকে যদি উত্তপ্ত করা হয়, তাহলে কিন্তু সেটা আমাদের গোলাপি বর্ণের মানে গ্যাসীয় পদার্থ ধারণ করবে, ঠিক আছে, গোলাপি বর্ণের গ্যাসীয় পদার্থে পরিবর্তন হবে এটা। তারপরে চলে আসো ম্যাগনেসিয়াম তার, তো এখানে লেখাই আছে এটা হচ্ছে যখনই আমরা দহন করবো বাতাসের হচ্ছে অক্সিজেনের সাথে এটা মিশে গিয়ে মানে অক্সিজেনের সাথে এটা বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড কিন্তু গঠন করবে। ওকে, নাও এবার আমরা একটু নিচের দিকে চলে আসি। তো স্টুডেন্ট এখানে আমাদের নিচের দিকে দেখো তিনটে আলাদা আলাদা হচ্ছে টেস্ট টিউব নেওয়া হয়েছে, এ বি এবং সি। যদি তিনটে টেস্ট টিউব নেওয়া হয় তাহলে দেখা যাবে এখানে টেস্ট টিউবের মধ্যে আসলে কি হচ্ছে, তিনটে এইরকম হচ্ছে টেস্ট টিউব যদি আমরা নিই এবং তার মধ্যে কি কি করা হচ্ছে এখানে বলা হচ্ছে। দেখো এটা পরীক্ষা থেকে বলা হয়েছে টেস্ট টিউবে জিঙ্কের গুঁড়ো নেওয়া হলো, তার সাথে লঘু H2SO4 মেশানো হলো। H2SO4 মানে কি, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো এখানে হচ্ছে জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিড মেশানো হচ্ছে। তারপরে টেস্ট টিউবে লোহার গুঁড়ো মানে যেটাকে Fe দ্বারা প্রকাশ করা হয়, Feর সাথে আবার হচ্ছে সালফিউরিক অ্যাসিড মেশানো হচ্ছে এবং লাস্টে আমাদের FeS মানে হচ্ছে ফেরাস সালফাইডের সাথে এখানে আমাদের আবার H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড মেশানো হচ্ছে। যদি মেশানো হয় কি ঘটে, এগুলো সব দেওয়া আছে, এখান থেকে আমরা পড়বো। তো প্রথমে দেখো এখানে বিক্রিয়াটা আমরা দেখবো, কারণ বিক্রিয়া দেখলে এখানে যা লেখা আছে আমরা দেখে বলে দিতে পারবো। তো Zn এর সাথে H2SO4 মেশানো হলে, আমরা আগে এই পরীক্ষাটা বলেছিলাম যে জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিড মেশানো হলে জিঙ্ক সালফেট গঠিত হবে, তার সাথে হাইড্রোজেন গ্যাস এখান থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে, গ্যাস যেহেতু, তো এখানে এটা উপরের দিকে উঠে যাবে, তো সেই কারণে আমরা এরকম চিহ্ন দেবো। তো এখানে হাইড্রোজেন গ্যাস আকারে বেরিয়ে যাবে। আর এখানে কি হবে, বুদবুদ আকারে বর্ণহীন গন্ধহীন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, কারণ হাইড্রোজেনের নিজস্ব কোনো গন্ধ নেই। নির্গত গ্যাসের জ্বলন্ত পাটকাঠি যদি প্রবেশ করানো হয় তাহলে দেখা যাবে শব্দ সহ নীল শিখায় হচ্ছে এটি জ্বলে ওঠে। ঠিক এইরকম, এই লাস্টেরটা খেয়াল করো। এখানে কি হচ্ছে, এখানে এই যে হচ্ছে নীল শিখায়, যখনই হচ্ছে এই পাটকাঠিটা নিয়ে যাওয়া হলো, পাটকাঠিটা নিজে জ্বলছে না, কিন্তু গ্যাসটা যেহেতু এখান থেকে বেরোচ্ছে সেই কারণে গ্যাসটা নিজে এখানে নীল শিখায় জ্বলতে শুরু করেছে। এরপরে চলে আসি আমরা দ্বিতীয়তে, বুদবুদ আকারে যে বর্ণহীন, যেখানে হচ্ছে এফির সাথে H2SO4 বিক্রিয়া করানো হচ্ছে মানে লোহার সাথে সালফিউরিক অ্যাসিড, এখানেও কিন্তু হাইড্রোজেন গ্যাস হচ্ছে নির্গত হবে। আর হাইড্রোজেন গ্যাস নির্গত হওয়া মানে কি, আগেরটাও যেরকম রেজাল্ট পেয়েছিলাম এখানেও রেজাল্ট কিন্তু তাই পাবো, এখানেও কিন্তু হাইড্রোজেন গ্যাস হচ্ছে নীলাভ শিখায় জ্বলতে শুরু করবে। তারপরে দেখো পরেরটা আমাদের এখানে FeS মানে হচ্ছে ফেরাস সালফাইডের সাথে যখনই বিক্রিয়া করবে সালফিউরিক অ্যাসিড, তখন এটা এখানে ফেরাস সালফেট গঠন করবে, তার সাথে সাথে এখানে হাইড্রোজেন সালফাইড গঠন করবে। হাইড্রোজেন সালফাইড আসলে কিছুই না, এটা হচ্ছে পচা ডিমের মতো গন্ধযুক্ত হয়, আমরা আগেই পড়েছি একটু আগে। তো এখানে সেই কারণে এটা পচা ডিমের মতো গন্ধযুক্ত হবে এবং H2S গ্যাস হচ্ছে এখান থেকে নির্গত হবে। এবং এখানে যদি হচ্ছে আমরা এরকম একটা শিখা হচ্ছে নিয়ে যাই জ্বলন্ত পাটকাঠি, তাহলে সেটা তো জ্বলবে না, উল্টে হচ্ছে নিভে যাবে, কারণ এই গ্যাসটা কিন্তু জ্বলতে সাহায্য করে, যে কারণে পাটকাঠিটা আবার নিভে যাবে। তবে একটা পচা ডিমের গন্ধের মতো গন্ধ পাবো, যেটা থেকে বুঝতে হবে এখানটায় আমাদের হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়েছে। ওকে, নাও এবার আমরা একটু নিচের দিকে চলে আসি। এবার দেখো এখানে আমরা একটু নিচের দিকে যদি চলে আসি, এখানে দেখতে পাবো যে দেখো অ্যাসিড দিয়ে যেমন কোনো পদার্থকে চেনা যায়, যেরকম আমরা হাইড্রোজেন সালফাইড না সালফিউরিক অ্যাসিড, এই যে হচ্ছে অ্যাসিডটার কথা বলছি, এই অ্যাসিডটা নিয়ে হচ্ছে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আলাদা আলাদা করে পদার্থকে চিনি। আবার একই ভাবে এরকম অনেক পদার্থ আছে, ঠিক আছে, যেটা হাতে কলমে আমরা একটা দেখবো, যে এখানে খল মানে কি, শিল নোড়া যেরকম হয় সেরকম, ঠিক আছে, আগেকার সময় সেই দেখতে যে তোমার আয়ুর্বেদিকের জায়গায় যেরকম একটা সেই পাথর আর নুড়ি ব্যবহার হতো, এরকম একটা পাত্রের মধ্যে একটা এরকম লম্বা একটা স্টিক পাত্রে মানে তোমার পাথরের দিয়ে এটাই হচ্ছে বাটা হতো, এর মধ্যে কিছু দিয়ে সেটাকে বাটা হতো, তো এরকম এটাকে বলা হয় খল, ঠিক আছে। তো এর সাথে কিছুটা খাবার সোডা হচ্ছে মেশাও। ওকে, কি বলেছে, খলের মধ্যে কিছুটা নুন নাও, নুনের মধ্যে কিছুটা খাবার সোডা মেশাও। এবার নুড়ির সাহায্যে ভালো করে মিশ্রণটাকে ঘষে গন্ধ নাও। এইভাবে কিছুটা নিশাদল এবং অ্যামোনিয়া, ঠিক আছে, নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইড, কারণ নিশাদলকেই বলা হয় অ্যামোনিয়াম ক্লোরাইড। তো এটা নিয়ে তার মধ্যেও খাবার সোডা মিশিয়ে ঘষে সাবধানে তার গন্ধ নাও। তোমার অনুভূতি নিচে লেখো। তো এখানে যদি দেখো দেখবে দুটোর গন্ধই কিন্তু আলাদা। প্রথমটা হচ্ছে খাবার সোডা মেশানোর কারণে নুনের সাথে মেশালে এখান থেকে যেহেতু দুটোর মধ্যে হচ্ছে ঘষার ফলে এখানে একটা মানে সেরকম কোনো গন্ধ তুমি পাবে না, কিন্তু নিশাদল নিয়ে যখনই হচ্ছে করবে তখন দেখবে হালকা একটা মানে তোমার ঝাঁঝালো বা তীব্র একটা গন্ধ এখানে পাবে, যখনই নিশাদলের সাথে খাবার সোডা মিশিয়ে তুমি গন্ধ নেবে। আচ্ছা, এবার এখানে দেখো নিচে কি কি বলেছে, এখানে এই লিস্টটা আমাদের মনে রাখতে হবে কোথা থেকে আমরা কি কি গন্ধ হচ্ছে পাই। দেখো এখানে বাঁ দিকে এবং ডান দিকে দুটো জিনিস বলা আছে, বলেছে এটার সাথে এটা মেলাতে। তো এখানে এতক্ষণে আমরা যা যা পেয়েছি সেগুলোই আমরা এখানের সাথে এটা মেলাতে হবে। আমি জাস্ট এখানে কোনটা এ হবে বি হবে তার সাথে আমি মানে ক্রস এ করে যাব। তোমরা কি করতে পারো, তোমরা তোমাদের বইতে পাশে যেটা হচ্ছে ধরো একেরটা যদি বি অপশন হয় তাহলে তার পাশে এখানে বি লিখে দিতে পারো। ওকে, নাও প্রথমে বলেছে সাধারণ অবস্থায় ব্রোমিন, সাধারণ অবস্থায় ব্রোমিন লাল রঙের তরল পদার্থ, তাহলে এখানে তোমরা বি লিখে দিচ্ছ। ওকে, আচ্ছা এটা হচ্ছে বি লিখে দিচ্ছ। আচ্ছা আমিও এটাই করে যাচ্ছি, তোমরা এটা করো। পারদ, পারদ কি হবে, এখানে আমরা একটু আগেই বলেছি এটা হচ্ছে সাধারণত মানে তোমার চকচকে রূপালী ভারী তরল পদার্থ, এটা হবে জি হবে। তাহলে এখানে পারদটা হচ্ছে জি, এটা চকচকে তরল পদার্থ হচ্ছে থাকে, ঠিক আছে, এটা জি।
ওকে। আচ্ছা, তারপরে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা হচ্ছে বাদামি বর্ণের হয় বলেছিলাম, তাহলে এই যে বাদামি বর্ণের গ্যাস, কারণ এটা একটা গ্যাস আর এটা তাহলে বাদামি বর্ণের হয়, তাই এটা আমরা এ লিখবো। ওকে, তো এখানে ক্লোরিন, ক্লোরিনটা এখানে হচ্ছে 4 আছে, এটা হচ্ছে আমাদের ই হবে, সবুজাভ হলুদ বর্ণের ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস, এটা হচ্ছে আমাদের ক্লোরিন। তো এটা হচ্ছে আমাদের ই, ক্লোরিনটা সাধারণত সবুজাভ টাইপের, একটু হালকা সবুজ সবুজ টাইপের। অ্যামোনিয়া, এটা সাধারণত কোনো গন্ধ মানে বর্ণ থাকে না, সবুজ বা হচ্ছে কোনো বর্ণই থাকে না, জলের মতো, তবে তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত। এটা তোমরা সেই টয়লেটে বা বাথরুমে যে হচ্ছে গন্ধ পাও টয়লেট করার পরে, ঠিক সেই গন্ধটা, তবে ওটা আরো তীব্র হয়। ঠিক আছে, আমি একটা প্র্যাকটিক্যালও তোমাদের অলরেডি দেখিয়েছিলাম, তো সেটাও তোমরা একবার দেখতে পারো। তো এখানে আমাদের হচ্ছে অ্যামোনিয়া হচ্ছে এরকম গন্ধযুক্ত হয়। তারপর আছে গন্ধক বা সালফার, তো এটা আমাদের হচ্ছে সালফার, সালফার আছে এটা ফিকে হলুদ বর্ণের কঠিন পদার্থ, গন্ধক বা সালফার এটা ফিকে হলুদ বর্ণের কঠিন পদার্থ, তো এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে ফিকে হলুদ বর্ণের কঠিন পদার্থ। তারপর আছে নিশাদল, নিশাদল এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড বলা হয়েছিল। তো এখানে এটা কেমন হবে, কি কি হয়ে গেছে আমরা একটু দেখে নিই। এ বি হয়ে গেছে, সি 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 কি হয়েছে না, সি হয়নি, গরম করলে কালো হয়ে যায় নিশাদল, তো এটা নিশাদল না, গরম করলে কালো হয়ে যায় না, এটা চিনি হবে, তাহলে এটা সিটা হচ্ছে চিনি, তাহলে এখানে আমরা সিটা এখানে বসিয়ে দিই, এটা হচ্ছে সি। ঠিক আছে, খেয়াল রাখবে, কারণ এটা আবার তোমরা ই এর সাথে মিলিয়ে ফেলো না, তাহলে 8এরটা হচ্ছে সি। তারপরে চলে আসছে, বাকি থাকছে আমাদের জলে মেশালে ঠান্ডা হয়ে যায় নিশাদল, তাহলে এটাই হবে যে জলে মেশালে ঠান্ডা হয়ে যায়, তাহলে ডি হয়ে যাবে নিশাদল। বোঝা গেল, তাহলে ডিটা হচ্ছে কি আমাদের নিশাদল, তাহলে এখানে হচ্ছে ডি, অপশন ডি হচ্ছে নিশাদল। তো আই হোপ প্রত্যেকটা বুঝতে পেরে গেছো। তো এইভাবে তোমরা এই চারটাকে হচ্ছে কমপ্লিট করছো। তো নাও স্টুডেন্ট, আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। আশা করি প্রত্যেকে পড়াশোনা করছো, এবং কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা অবশ্যই হচ্ছে কোয়েশ্চেন গুলো হচ্ছে জানাবে কমেন্ট করে হোক, বা হচ্ছে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে তোমাদেরকে বারবার জয়েন হতে বলি, সেখানে তোমরা জয়েন হয়ে সেখানে তোমাদের কোয়েশ্চেন থাকলে সেগুলো জানাতে পারো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যেটা প্রথমে বললাম, তোমরা তোমাদের রিলেটেড যারা মানে তোমাদের ক্লাসমেট যারা আছে, ব্যাচমেট যারা আছে, বা তোমাদের বড় ছোট যারা হচ্ছে পড়াশোনা করছে, তাদেরকে তোমরা বঙ্গ পাঠশালার ব্যাপারে জানাতে পারো, কারণ এখানে তাদের রিলেটেড সায়েন্স রিলেটেড যে কন্টেন্ট সেগুলো কিন্তু হচ্ছে আছে, প্লাস 11-12 যারা বায়োলজি পড়ছে তাদের জন্য কিন্তু এখানে অনেক হেল্পফুল কন্টেন্ট আছে। তো সেই কারণে তারা প্রত্যেকেই কিন্তু বঙ্গ পাঠশালা থেকে হচ্ছে তাদের পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারো। ওকে, তো নাও স্টুডেন্ট, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করে দেবো, দেখা হচ্ছে পরের ক্লাসে।